নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কেদার রাজা। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ আমি উপন্যাসের অন্তিম পর্ব পাঠ করব। দিন 10-15 কেটে গেল। এ দিনগুলো কেদার ও গোপেশ্বরের কাটল খুব ভালো। ছিবাস মুদির দোকানে প্রায় সন্ধ্যার পর ছেঁড়া মাদুর আর চট পেতে আসর জমে। কেদার এসেছেন শুনে তাঁর পুরনো কৃষ্ণযাত্রা দলের দোহার, জুড়ি, একানে গায়কেরা কেউ জাল রেখে কেউ লাঙল ফেলে ছুটে আসে। রাজামশাই, ভালো ছেলেন তো? একটু পায়ের ধুলো দেন। বাবা ঠাকুর, একদিন ছেলেন কনে? মোদের দল যে একেবারে কানা হয়ে পড়ে গেল আপনার জন্যই। গেঁওহাটি কাপালিপাড়ার মধু কাপালি, নেত্য কাপালি এসে পিড়াপিড়ি। গেঁওহাটিতে একবার না গেলে চলবে না। সবাই রাজামশাইকে একবার দেখতে চায়। এদের উপর কেদারের যথেষ্ট আধিপত্য। অন্য সময় যে কেদার নিতান্ত নিরীহ, এদের দলের দলপতি হিসাবে তিনি রীতিমতো কড়া ও উগ্র মেজাজের শাসক। মধুকে ডেকে বললেন, তোর যে সেই ভাইপো দোয়ার দিত, সে কোথায়? আগে সে পাট কাটছে মাঠে। কেদার মুখ খিঁচিয়ে বলেন, পাট তো কাটছে বুঝতে পারছি, চাষার ছেলে পাট কাটবে না তো কি বড় গাইয়ে হবে? কাল একবার ছিবাসের এখানে পাঠিয়ে দিও তো, বুঝলে? যে আজ্ঞে রাজামশাই। আর শশীকে খবর দিও, 2 বছরের খাজনা বাকি, খাজনা দিতে হবে না? নিষ্কর জমি ভোগ করতে লাগলো যে একেবারে। নেত্য কাপালি এগিয়ে এসে বললে, বাবা ঠাকুর, আপনি যদি বাড়ি থাকতেন তবে সবই হতো। তারা খাজনা নিয়ে এসে ফিরে গিয়েল। কেদার ধমক দিয়ে বললেন, তুই চুপ কর, তোকে ফোপর দালালি করতে কে বলেছে? কেদারের নামে বহু লোক জড়ো হয় ছিবাসের দোকানে। কেদারের বেহালার সঙ্গে মিশেছে ওস্তাদ গোপেশ্বরের তবলা। পাড়াগাঁয়ে নিঃসঙ্গ দিনে রাত্রে সময় কাটাবার এতটুকু সূত্র যারা নিতান্ত আগ্রহে আঁকড়ে ধরে, তাদের কাছে এ ধরনের গুণী সম্মেলনের মূল্য অনেক বেশি। 2-3খানা গ্রাম থেকে লোকে লণ্ঠন হাতে, লাঠি হাতে, জুতো বগলে করে এসে জোটে। সেই পুরনো দিনের মতো অনেক রাত্রে দুজনেই অপরাধীর মতো বাড়ি ফেরেন। শরৎ বলে, এলে? ভাত জুড়িয়ে জল হয়ে গিয়েছে। গোপেশ্বর আমতা আমতা করে বলেন, আমি গিয়ে বললাম মা রাজামশাইকে যে শরৎ বসে থাকবে হাঁড়ি নিয়ে। তা হয়েছে কি, উনি সত্যিকার গুণী লোক। ছড়ে ঘা পড়লে আর স্থির থাকতে পারেন না, জ্ঞান থাকে না মা। কেদার গোপেশ্বরের পেছনে দাঁড়িয়ে মনে মনে কৈফিয়ত তৈরি করেন। শরৎ ঝাঁজের সঙ্গে বলে, আপনি জানেন না জ্যাঠামশাই, বাবার চিরকাল একরকম গেল আর যাবেও। আজ বলে না, কোনো কালে ওর ছিল জ্ঞান, ওকেই জিজ্ঞেস করুন না। গোপেশ্বর মিটমাটের সুরে বলেন, না না, কাল থেকে রাজামশাই আর দেরি করা যাবে না। শরতের বড্ড কষ্ট হয়। কাল থেকে আমি সকাল সকাল নিয়ে আসবো মা, রাত করতে দেব না। এই 2 বৃদ্ধের ওপর শাসনদণ্ড পরিচালনা করে শরৎ মনে মনে খুব আমোদ পায় এবং এদের সংকট জড়িত কৈফিয়তের সুরে যথেষ্ট কৌতুক অনুভব করে। কিন্তু কোনো তর্জন গর্জনেই বিশেষ ফল হয় না। প্রতি রাত্রেই যা তাই। সেই রাত একটা নির্জন গড়বাড়ির জঙ্গলে ঝিঝি পোকার গভীর আওয়াজের সঙ্গে মিশে শরতের শাসন বাক্য বৃথাই প্রতি রাত্রে নিশীথের নিস্তব্ধতা ভঙ্গ করে। শরৎ বলে, আজ কিছু নেই বাবা, কি দিয়ে ভাত দেব তোমাদের পাতে? হাট না, বাজার না, একটা তরকারি নেই ঘরে। আমি মেয়ে মানুষ যাব তরকারি জোগাড় করতে? ওল তুলেছিলাম কালো পায়রার পাট থেকে 1 গলা জঙ্গলের মধ্যে, তাই ভাতে আর ভাত খাও। এত রাত্রিরে কি করব আমি? কেদার সংকুচিতভাবে বললেন, ওতেই হবে, ওতেই হবে। তুমি না হয় বললে ওতেই হবে। জ্যাঠামশাই বাড়িতে রয়েছেন, ওর পাতে শুধু ওল ভাতে দিয়ে কি করে?
গোপেশ্বর তাড়াতাড়ি বলেন, যথেষ্ট মা, যথেষ্ট। তুমি দাও দিকি, ভেসে যাবে। কাঁচা লঙ্কা দিয়ে ওল ভাতে মেখে এক পাথর ভাত খাওয়া যায় মা। তবে খান, আমার আপত্তি কি? কাল গেঁওহাটির হাট থেকে আমি ঝিঙে পটল আনবো দুটো, মনে করে দিও তো। শরতের কি আমোদি লাগে। কতদিন পরে আবার পুরাতন জীবনের পুনরাবৃত্তি চলেছে। আবার যে প্রতি নিশীথে গড়বাড়ির জঙ্গলের মধ্যে তাদের ভাঙা বাড়িতে সে একা শুয়ে থাকবে। বাবা এসে অপ্রতিভ কণ্ঠে বলবেন, ও মা শরৎ, দোর খুলে দাও মা। এসব কখনো হবে বলে তার বিশ্বাস ছিল? সেই সব পুরনো দিন আবার ঠিক সেইভাবেই ফিরে এসেছে। জ্যাঠামশাইয়ের জন্য একটু দুধ রেখেছি, ভাত কটা ফেলবেন না জ্যাঠামশাই। গোপেশ্বর ব্যস্তভাবে বললেন, কেন? আমি কেন? রাজামশাইয়ের দুধ কই? বাবার হবে না, দুহাতা দুধ মোটে। না না, সে কি হয় মা, রাজামশাইয়ের দুধ ও থেকেই। কেদার ধীরভাবে বললেন, আমার দুধের দরকার নেই। আমরা রাজরাজরা লোক, খাই তো 250 মেরে 100 করে খাবো। ও 2-1 হাতা দুধে আমাদের। কথা শেষ না করেই হা হা করে প্রাণ খোলা উচ্চ হাসির রবে কেদার রান্নাঘর ফাটিয়ে তুললেন। এই রকম রাত্রে একদিন গোপেশ্বর ভয় পেলেন কালো পায়রা দিঘির পাড়ের জঙ্গলে। বেশি রাত্রে তিনি কি জন্যে দিঘির পাড়ের দিকে গিয়েছিলেন। সেদিন আকাশে একটু মেঘ ছিল। ঘুম ভেঙে তিনি কত রাত তা ঠিক আন্দাজ করতে পারলেন না। দিঘির জঙ্গলের দিকে একাই গেলেন, কিন্তু কিছুক্ষণ পরে কোথায় যেন পদক্ষেপের শব্দ তাঁর কানে গেল। গুরুগম্ভীর পদক্ষেপের শব্দ। উৎকর্ণ হয়ে কিছুক্ষণ শুনে গোপেশ্বরের মনে হল তাঁরই কাছাকাছি গভীর বনঝোপের মধ্যে কে যেন সাবধানের সঙ্গে ধীরে ধীরে পা ফেলে চলেছে। তাঁর দিকেই ক্রমশ এগিয়ে আসছে নাকি? চোর টোর হবে কি তাহলে? না কোনো ছাড়া গরু বা ষাঁড়? কিন্তু পরক্ষণেই তার মনে হল এ পায়ের শব্দ মানুষের নয়, গরু বা ষাঁড়েরও নয়। পদশব্দের সঙ্গে কোনো কঠিন জিনিসের যোগ আছে, খুব ভারী ও কঠিন কোনো জিনিস। একবার শব্দটা থেমে যায়, হয়তো 1 মিনিট, তারপরেই আবার। হঠাৎ গোপেশ্বরের মনে হল শব্দটা যেন তাঁকেই লক্ষ্য করে হোক বা নাই হোক, মোটের ওপর খুব কাছে এসে গিয়েছে। তিনি আর কাল বিলম্ব না করে ঊর্ধ্বশ্বাসে ছুটে নিজের ঘরে ঢুকতেই পাশের বিছানা থেকে কেদার জেগে উঠে বললেন, কি কি অমন করছো কেন দাদা? একবার বাইরে গিয়েছিলাম, কিসের শব্দ, তাই ছুটে চলে এলাম। কেমন যেন গা ছমছম। শব্দ? ও শেয়াল টেয়াল হবে। না দাদা, মানুষের পায়ের শব্দের মতো, ভারী পায়ের শব্দ, যেন ইট পড়ার মতো। কেদার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আজ কি তিথি? তাকে জানি, তিথি টিথির কোনো খোঁজ রাখি নে তো। নাও শুয়ে পড়ো দাদা, একটা কথা বলি। অমন একা রাত্রির বেলা যেখানে সেখানে যেও না, দরকার হয় ডাক দিও। রাজলক্ষ্মী দুপুরবেলা হাসি মুখে একখানা চিঠি হাতে করে এসে বললে, ও শরৎদি, তোমার নামে কি চিঠি দিয়েছে দেখো। শরৎ সবিস্ময়ে বললে, আমার নামে? কে আনলে? দাদার সঙ্গে পিয়নের দেখা হয়েছিল বাজারে, তাই দিয়েছে। দেখি দে। কোথাকার ভাবের মানুষ চিঠি দিয়েছে, দেখো খুলে, বলে রাজলক্ষ্মী দুষ্টুমির হাসি হাসলে। শরৎ ভ্রুকুটি করে বললে, মারবো খ্যাংড়া মুখে যদি ওরকম বলবি। তোর ভাবের মানুষেরা তোকে চিঠি দিক গিয়ে, জন্ম জন্ম দিক গিয়ে। রাজলক্ষ্মী হেসে বললে, তোমার মুখে ফুলচন্দন পড়ুক শরৎদি, তাই বলো, তাই যেন হয়। ও মা, অবাক করলি যে রে রাজি। সত্যি তাই তোর ইচ্ছে নাকি? যদি বলি তাই। ও মা, আমার কি হবে? অমন বলো না শরৎদি, তুমি এক ধরনের মানুষ, তোমার কথা বাদ দি, কিন্তু মেয়ে মানুষ তো, ভেবে দেখো। আমার বয়স কত হয়েছে হিসেব রাখো। শরৎ সান্ত্বনা দেওয়ার সুরে বললে, কেউ আটকে রাখতে পারবে না যেদিন ফুল ফুটবে, বুঝলি রাজি?
কাকাবাবুর হাতে পয়সা থাকলে কি আর এতদিন? ফুল যেদিন ফুটবে, ফুল ফুটবে ছাতিমতলার শ্মশান সই হলে। নাও, তুমিও যেমন, খোলো চিঠিখানা দেখি। শরৎ চিঠি খুলে পড়ে বললে, কাশি থেকে রেণুকা চিঠি দিয়েছে। বাহ! সে কে শরৎদি? সে একটা অন্ধ মেয়ে, বিয়ে হয়েছে অবশ্যই, গরিব গেরস্ত। এ চিঠি তার বরের হাতের লেখা। সে তো আর লিখতে। কাশিতে থাকে? কি করে ওর বর? চাকরি করে কোথায় যেন। দেখতে কেমন? কে দেখতে কেমন, মেয়েটা না তার বর? দুই। রেণুকা দেখতে মন্দ নয়, বর তার চেয়েও ভালো। ছোকরা বয়স, লোক ভালোই ওরা। দেখ না চিঠি পড়ে। অন্ধ মেয়েরও বিয়ে আটকে থাকে না, যদি কপাল ভালো হয়। হ্যাঁ রে হ্যাঁ, তোকে আর বকামি করতে হবে না, পড় চিঠি। রেণুকা অনেক দুঃখ করে চিঠি লিখেছে। শরৎ চলে গিয়ে পর্যন্ত সে একা পড়েছে। আর কে তার ওপর দয়া করবে? কে তার হাত ধরে বেড়াতে নিয়ে যাবে? ওর মোটে সময় হয় না। তার মন আকুল হয়েছে শরৎকে দেখবার জন্য। রাজকন্যা কবে এসে কাশিতে কেদার ছত্র খুলছে, এলে যে রেণুকা বাঁচে, ইত্যাদি। চিঠি পড়ে শরৎ অন্যমনস্ক হয়ে গেল। অসহায়া অভাগী রেণুকা, ছোট বোনটির মতো কত যত্নে শরৎ তাকে নিয়ে বেড়াত। কাশীর দশাশ্বমেধ ঘাট, জলে ভাসমান নৌকো ও বজরার ভিড়, বিশ্বেশ্বরের মন্দিরে সান্ধ্য আরতির ঘণ্টা ও নানা বাদ্যধ্বনি, রেণুকার করুণ মুখখানি, এখানে বসে সব স্বপ্নের মতো মনে হয়। খোকা, খোকনমণি, রেণুকা খোকনের কথা কিছু লেখেনি কেন? কিন্তু পরক্ষণেই তার মনে হলো, রেণুকাকে কে বক্সিদের বাড়ি নিয়ে যাবে হাত ধরে অত দূরে, তাই লিখতে পারেনি। রাজলক্ষ্মী কৌতূহলের সঙ্গে নানা প্রশ্ন করতে লাগল কাশী ও সেখানকার মানুষজন সম্বন্ধে, বহির্জগৎ সম্বন্ধে। শরৎ বিরাট অন্নসত্রগুলোর গল্প করল, রাজ রাজেশ্বরী, আম্বেরে, কুচবিহারের কালীবাড়ি। হেসে বললে, জানিস, এক বুড়ি তৈলঙ্গীদের ছত্তরকে বলতো তুন্ডুমুন্ডুদের ছত্তর। তৈলঙ্গী কারা? সে আমিও জানি নে, তবে তাদের দেখেছি বটে। রাজলক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বাইরের জগৎ মস্ত একটা স্বপ্ন, জীবনে কিছুই দেখা হলো না, একেবারে বৃথা গেল জীবনটা। শরদ্দির ওপর হিংসে না হয়ে পারে? কেদার ও গোপেশ্বর দুজনে মিলে খেটে বাড়ির উঠোনটা অনেকটা পরিষ্কার করে তুলেছেন। কেদার তত নন, বলতে গেলে গোপেশ্বরই খেটেছেন বেশি। শরৎকাল পড়েছে, পুজোর দেরি নেই। গোপেশ্বর একদিন উঠোনের একধার খুঁড়ে কতকগুলো কচুর চারা পুঁতছেন। কেদার মহা ব্যস্ত হয়ে এসে বললেন, দাদা এসো, ওসব ফেলে রাখো। কি রাজামশাই? আরে একটা নতুন রাগিনীর সন্ধান পেয়েছি একজনের কাছে। মুখুজ্জে বাড়িতে জামাই এসেছে, ভালো গায়ক। দেওগান্ধার ওর কাছে আদায় করতে হবে। থাকবে এখন এখানে কিছুদিন, চলো দুজনে যাই। দেবে কি রাজামশাই? ওসব লোক বড় কষ্ট দেয়। আমি কাশিতে এক ওস্তাদের কাছে বড় আশা করে যাই। একখানা ভীমপলশ্রীর আস্তাই দিলে অতি কষ্টে তো মাসাবধি অন্তরা আর দেয় না। কত খোসামত, কেবল বলে অন্তরা 1 মিনিটে নাকি হয়ে যাবে। হায়রান হয়ে গেলাম হাঁটাহাঁটি করে। পেলে? কোথায় পেলাম, আদায় করা গেল না শেষ পর্যন্ত। সেই থেকে নাকে কানে খত, ওস্তাদের কাছে আর যাব না। যা হোক, চলো দাদা, এ আমাদের গাঁয়ের জামাই, ওকে নিয়ে একদিন মজলিস করা যাক। অনেক দিন থেকে দেওগান্ধারের খোঁজ করছি, ধরা যাক চলো ওখানে কি হচ্ছে। মানকচু চারা লাগিয়ে রাখলাম গোটা কত। সামনের বছর এক একটা কচু হবে, দেখবেন কত বড় বড়। আপনার ভিটের এই জমিতে একটা মানকচু। জানি দাদা, ও এখন রাখো, হবে পরে। ও শরৎ! শরৎ রান্নাঘর থেকে বার হয়ে এসে বললে, কি বাবা, আমাদের দুজনকে একটু তেল দাও মা, রান্নার কদ্দূর? ওলের ডালনা চড়েছে, নামিয়ে ভাত চড়াবো, তাহলেই হয়ে গেল। হ্যাঁ মা, রাজলক্ষ্মী এসেছে? না, আজ আসেনি এখনো। কেন? না, বলছিলাম মুখুজ্জে বাড়ি জামাই এসেছে, ভদ্রেশ্বর বাড়ি। কেমন লোক তাই তাকে জিজ্ঞেস করতাম।
সে খোঁজে তোমার কি দরকার? সে ভালো হোক মন্দ হোক। তুই বুঝবি নে, অন্য কাজ আছে তার কাছে। যদি এর মধ্যে রাজলক্ষ্মী আসে। মুখুজ্জে বাড়ির কোন জামাই বাবা? আশা দিদির বর? আশা দিদির শ্বশুর বাড়ি তো ভদ্রেশ্বর। তাই হবে। সে তো বুড়ো মানুষ, আশা দিদিকে বিয়ে করেছে দোজপক্ষে। তোর সেসব কথায় দরকার কি বাপু? বুড়ো হয় আরো ভালো। বলো না কেন বাবা? না, সে শুনে কি করবি? না, আমি শুনব। শুনবি? রাগিনী, ভূপালী, বাদী, গান্ধার, বিবাদী, মধ্যম আর নিখাদ, সম্বাদী, ধৈবত। আরো শুনবি? রাগিনী, আশাবরী, বাদী। থাক, আর শুনে দরকার নেই। নে এসে ভাত খেয়ে আমায় খোলসা করে দিয়ে যত ইচ্ছে রাগিনী শেখো। বেলা পড়ে গেল। ঘরের তালকাঠের আড়াতে কলাবাদুর ঝুলছে, যেমন শরৎ আবাল্য দেখে এসেছে। কেদার ও গোপেশ্বর আহারাদি সেরে অন্তর্হিত হয়েছেন। মধ্যরাত্রে যদি ফেরেন তবে শরতের সৌভাগ্য। রাজলক্ষ্মীর জন্য পথ চেয়ে বসে থাকে সে। তবুও দুজন গল্প করে সময় কাটে। রোজ রোজ বাবার এই কাণ্ড। ভালোও লাগে। এমন সময়কে বাইরে থেকে ডাকলো, ও শরৎ, শরৎ। শরৎ দাওয়ায় উঁকি মেরে দেখে বললে, কে? ও বটুকদা, ভালো আছেন? আসুন। বটুককে শরৎ কোনো কালেই ভালো চোখে দেখত না। সেই বটুক যে একসময় শরতের প্রতি অনেক অসম্মানজনক ব্যবহার করেছিল, রাজলক্ষ্মীর সঙ্গে যে বটুকের সম্বন্ধে সে যুগে কলকাতায় যাবার পূর্বে শরৎ আলোচনা করেছিল একবার। বটুক একটু ইতস্তত করে বললে, শুনলাম তোমরা এসেছ, কাকা এসেছেন, তাই একবার দেখা করতে। শরৎ আগেকার মতো নেই। জীবনের অভিজ্ঞতা তাকে অনেক সাহসী ও সহিষ্ণু করে দিয়েছে। আগেকার দিন হলে শরৎ বটুকের সঙ্গে বেশিক্ষণ কথাও বলতো না, এই নিশ্চয়ই। আজ শরৎ দাওয়ায় একখানা পিঁড়ি পেতে বটুককে বসতে বললে। বটুক একটু আশ্চর্য হয়ে গেল। শরতের কাছ থেকে এ আদর্শে আশা করেনি এখানে। কিছুক্ষণ ইতস্তত করে অবশেষে বসল। শরৎ তাকে চা করে খাওয়ালে। বললে, দুটি মুড়ি খাবে বটুকদা? আর তো কিছু নেই ঘরে। তুমি এলে কতদিন পরে। থাক থাক, সেজন্যে কিছু নয়। আমি দেখতে এলাম, বলি দেখা হয়নি কতদিন। আচ্ছা, শুনলাম নাকি কত দেশ বিদেশ বেরিয়ে এলে। তা বেড়ালাম বই কি, রাজগীর, কাশী। কাকা নিয়ে গিয়েছিলেন বুঝি? জ্যাঠামশাইয়ের সঙ্গে গিয়েছিলাম, ওই যিনি আমাদের এখানে আছেন। তা বেশ বেশ। এই সময় দূরে রাজলক্ষ্মীকে আসতে দেখে বটুক তাড়াতাড়ি উঠে বিদায় নিলে। শরৎ বললে, আর একদিন এসো, বাবার সঙ্গে তো দেখা হলো না। বাবা থাকতে এসো একদিন। রাজলক্ষ্মী চেয়ে বললে, ও এখানে কি জন্য এসেছিল? বটুকদা তো লোক ভালো না। কি মতলব নিয়ে এসেছিল কি করে বলবো বল? এলো, বসতে দিলাম, চা করে দিলাম। না না শরৎদি, জানো তো, ওসব লোকের সঙ্গে কোনো মেলামেশা না করাই ভালো। তুমি তো জানো না ওর কাণ্ড। তোমরা চলে যাওয়ার পর ও গায়ে যেসব কাণ্ড করেছে, সে শুনলে তুমি কানে আঙুল দেবে। অতি বদ লোক। কি মতলব নিয়ে এসেছিল কে জানে। তা তো বুঝলাম, কিন্তু আমার বাড়ি এলো, আমি কি বলে না বসাই? তা তো হয় না। আমায় আমার কাজ করতেই হবে। সেই যে প্রভাস কামার তোমাদের মোটরে কলকাতায় নিয়ে গিয়েছিল, সে লোকটাও ভালো না, পরে শুনলাম। বটুকদা প্রভাসের খুব বন্ধু ছিল আগে, তবে এখন অনেক দিন আর তাকে এ গাঁয়ে দেখিনি। তোমরা চলে গেলে একবার এসেছিল যেন। শরতের মুখ হঠাৎ বিবর্ণ হয়ে গেল। সে তাড়াতাড়ি অন্য কথা পারলে এ কথা চাপা দিয়ে বললে, চল, দিঘির পাট থেকে গোটা কতক ধুঁধুল পেরে আনি। কিছু তরকারি নেই। বাবাকে বলা আর না বলা দুই সমান। রাজলক্ষ্মী বললে, আর কোথাও যেও না শরৎদি, দুটি বনে এই গাঁয়ে কাটিয়ে দি জীবনটা। আমারও যা হবে সে বেশ দেখতেই পাচ্ছি। তুমি থাকলে বেশ লাগে। খারাপ কি বল না? আমি কত জায়গায় গেলাম, কিন্তু তোকে ছেড়ে, কালো পায়রার দিঘি ছেড়ে। যা বলেছ শরৎদি, তুমি এসেছ, আমি আর কোথাও যেতে চাইনি, স্বর্গেও না।
দুজনে পা ছড়িয়ে বসে গল্প করি। আর চাল ছোলা ভাজা খাই। না রে, ভাজি দুটো চাল ছোলা? না না শরদ্দি, ওই তোমার পাগলামি। পাগলামি নিয়েই জীবন। আয় আমার সঙ্গে রান্নাঘরে, তারপর আবার দুজনে এসে বসবো। রাজলক্ষ্মী আজকাল সর্বদা শরতের সঙ্গে থাকতে ভালোবাসে। সন্ধ্যার আগে একাই বাড়ি চলে যায়। শরৎ দিদির মুখে বাইরের জগতের কথা শুনতে ওর বড় আগ্রহ। যে একঘেয়ে জীবন আবাল্যসে কাটাচ্ছে গড়শিবপুরে, যার জন্য তার মনে হয় এ একঘেয়ে মিচ্ছে যে কোনো জীবন বাঞ্ছনীয়, যে কোনো ধরনের। শরৎ দিদি আজ কিছুদিন হলো বিদেশ থেকে ফিরে সেই একঘেয়ে আবিষ্টনীর মধ্যে যেন আগ্রহ ও নতুনত্বের সঞ্চার করেছে। তাছাড়া জীবনে শরৎ দিদি তার একমাত্র ভালোবাসার লোক। ও দূরে চলে যাওয়াতে রাজলক্ষ্মীর জীবন শূন্য হয়ে পড়েছিল। এখন আবার গড়বাড়িতে এসে ওর সঙ্গে বসে গল্প করে, ওর সামান্য কাজকর্মে সাহায্য করে রাজলক্ষ্মীর অবসরক্ষণ ভরে ওঠে। শরৎ বললে, রেণুকার চিঠির জবাব দিলাম অনেক দিন, উত্তর তো এলো না। আসবে, অত ব্যস্ত কেন? দিন 10 হলো মোটে জবাব গিয়েছে। ঠিকানা লেখা ঠিক হয়েছিল তো? ঠিকানা লিখে দিয়েছিলেন জ্যাঠামশাই, উনি কি আর ভুল করবেন? আমার বড় মন কেমন করে খোকন মনির জন্যে। সে যদি চিঠি লিখতে পারত আমায় নিজের হাতে। রাজলক্ষ্মী হেসে বললে, একেই বলে মায়া, কোথাকার কে তার ঠিক নেই। শরৎ ব্যথাকাতর কণ্ঠে বললে, অমন বলিস নে রাজি, তুই জানিস নে সে আমার কি। কেন তাকে ভুলতে পারি নে তাই ভাবি। কখনো অমন হয়নি আমার। কাশিতে থাকবার শেষ একটা মাস যা হয়েছিল, খোকাকে না দেখলে পাগলের মতো হয়ে যেতাম, বুঝলি। কষ্টও যা গিয়েছে। আচ্ছা বলতো, সত্যি সে আমার কে? অথচ মনে হতো কত জন্মের আপন লোক সে। তার মুখ দিনান্তে একবার না দেখলে। ভালোই হয়েছে রাজি, সেখানে বেশি দিন থাকলে মায়ায় বড্ড জড়িয়ে পড়তাম। আর তেমনি ছিল মিনুর মা। সে কে শরদ্দি? যাদের বাড়ি ছিলাম সে বাড়ির গিন্নি। বলবো তোকে সব কথা একদিন, এখন না। কাশির কথা শুনতে বড্ড ভালো লাগে তোমার মুখে। কখনো কিছু দেখিনি, যেন মনে হয় এখানে বসে দেখছি সব। আজ একটু ঠান্ডা পড়েছে না শরদ্দি? তা হেমন্তকাল এসে পড়েছে, একটু শীত পড়বার কথা। একটা নারকেল কুটতে হবে, দাখানা খুঁজে দেখ ততক্ষণ। আমি ছোলাগুলো ততক্ষণ ভেজে তুলি। কেন অত হাঙ্গামা করছো শরদ্দি? দাঁড়াও, আমি নারকেল কুড়ে দিই। শরৎ বললে, দুজনে পা ছড়িয়ে বসে গল্প করব আর চাল ভাজা, কি বলিস? ছেলে মানুষের মতো উৎসাহ ও আগ্রহ ভরা কণ্ঠস্বর তার। এই জন্যই শরৎ দিদিকে রাজলক্ষ্মীর এত ভালো লাগে। এই পাড়া গাঁয়ে সব লোক যেন ঘুমোচ্ছে, তাদের না আছে কোনো বিষয়ে আগ্রহ, না শোনা যায় তাদের মুখে একটা ভালো কথা। অল্প বয়সে বুড়িয়ে যেতে হয় ওদের মধ্যে থাকলে। শরৎ দিদি এসে বাঁচিয়েছে। রাজলক্ষ্মী হঠাৎ মনে পড়বার সুরে বললে, ভালো কথা বলতে মনে নেই শরদ্দি, টুমি মাঝদে থেকে তোমার নামে একখানা চিঠি এসেছিল একবার। শরৎ চমকে উঠে বললে, টুমি মাঝদে? কই সে চিঠি? আছে বোধহয়, বাড়িতে খুঁজে দেখব। তোমরা তখন এখানে ছিলে না, আমি রেখে দিয়েছিলাম। কতদিন আগে? তা 6-7 মাস কি তারও বেশি হবে। গত বৈশাখ মাসে বোধহয়। আচ্ছা শরদ্দি, ওখানে তোমার শ্বশুর বাড়ি নয়? শরৎ অন্যমনস্কভাবে বললে, হ্যাঁ। একটুখানি চুপ করে থেকে কি ভেবে বললে, কে দিয়েছিল জানিস? খামের চিঠি, আমি খুলে দেখিনি। কে আছে তোমার সেখানে? শরৎ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, নিয়ে আসিস চিঠিখানা, দেখব। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। তারপর রাজলক্ষ্মী বললে, খাও শরদ্দি, সন্ধে হয়ে আসছে। নারকেল কেটে দেব আর একটু? না, তুই খেয়ে নে, উত্তর দেউলির সন্ধে দেখি আসতে হবে। এখনো রোদ আছে গাছের ডগায়, অনেক দেরি এখনো, খেয়ে নাও না। আমি আর খাবো না এখন। তুমি না খেলে আমারই রইল। না না, আচ্ছা খাচ্ছি আমি, নে তুই। কাঁচা লঙ্কা একটা নিয়ে আসি।
উত্তর দেউল থেকে সন্ধ্যা প্রদীপ দিয়ে কিছুক্ষণ পরে ওরা ফিরেছিল। কালো পায়রা দিঘির ওপারের ঘন জঙ্গলে সেখানে ছাতিম ফুল ফুটে হেমন্ত সন্ধ্যার বাতাস সুবাসিত করে তুলেছে। শ্যামলতার লম্বা কালো ডাঁটায় কুচো কুচো সুগন্ধ ফুল প্রত্যেক বর্ষাপুষ্ট ঝোপের মাথায়। পায়ে চলার পথ গত বর্ষায় ঘাসে ঢেকে আছে। ভাঙা ইটের স্তূপে শ্যাওলা জমেছে। গড়ের জঙ্গল ঘন কালো দেখাচ্ছে আসন্ন সন্ধ্যার অন্ধকারে। রাজলক্ষ্মীকে বাড়ি ফিরতে হবে বলে ওরা সন্ধ্যা প্রদীপ দেখানোর কাজ বেলা থাকতে সেরে এলো। শরৎ বললে, অনেক মেটে আলু হয়ে আছে বনে, আজ 2 বছর এদিকে আসিনি। তুলবে একদিন শরৎদি, আমিও আসব। বাড়ি গিয়ে শরৎ বললে, চল তোকে একটু এগিয়ে দিয়ে আসি, গড়ের খাল পর্যন্ত যাই, জল নেই তো খালে। রাজলক্ষ্মী হেসে বললে, কোথায়? বর্ষায় সামান্য জল হয়েছিল, শুকিয়ে গেছে। থাক না কেন আজ রাতটা, একা থাকবো? বাড়িতে বলে আসিনি শরৎদি, নইলে আর কি। আচ্ছা, কাল রাত্রে বরং থাকবো, বাড়িতে গিয়ে বলে আসতে হবে কি না। রাজলক্ষ্মীকে এগিয়ে দিয়ে ফিরে আসবার পথে শরৎ একটা কাঠের গুঁড়ির ওপর বসল। হেমন্তের সান্ধ্য বাতাস কত কি বন্য পুষ্প, বিশেষত বনমরচে ও শ্যামলতা পুষ্পের সুবাসে ভারাক্রান্ত। দেউড়ির ভাঙা ইটের ঢিবির সর্বত্র এ সময় বনমরচে লতায় ছেয়ে গিয়েছে। পুরনো রাজবাড়ি লক্ষ্মী ছাড়া দৈন্য তাদের শ্যাম শোভায় আবৃত করে রেখেছে। রাজকন্যার সম্মান রেখেছে ওরা সেভাবে। কি হবে এখুনি ঘরে ফিরে? বেশ লাগে বাইরের বাতাস। ভয় নেই ওর মনে, যা ছিল তাও চলে গিয়েছে। তাছাড়া ভয় কিসের? সবাই বলে ভূত আছে, অপদেবতা আছে। তার পূর্বপুরুষের অভ্যুদয়ের দিনের শতপূর্ণ অনুষ্ঠানে এবাড়ির মাটি পবিত্র। এবাড়ির সে মেয়ে আবাল্য যে এসব এইখানেই দেখে এসেছে, তার ভয় কিসের? উত্তর দেউলের দেবী বাহারি তাদের মঙ্গল করবেন। সে ঘরে ফিরে ডুমুরের চচ্চড়ি রান্না করবে বাবা আর জ্যাঠামশাইয়ের জন্য। জ্যাঠামশাই অনেক ডুমুর পেরে এনেছেন আজ কোথা থেকে। জ্যাঠামশাই বেশ লোক, ওকে সে আর কোথাও যেতে দেবে না। উনি না থাকলে কে তাকে আনতো কাশি থেকে? বাবার সঙ্গে কে আবার দেখা করিয়ে দিত? যতদিন উনি বাঁচেন সে ওর সেবা যত্ন করবে মেয়ের মতো। শরতের হঠাৎ মনে পড়ল, রাজলক্ষ্মীকে তার শ্বশুর বাড়ির সে পুরনো চিঠিখানা আনবার জন্য মনে করিয়ে দেওয়া হয়নি আর একবার। টুঙি মাছ দিয়া কতদিন সেখানে যাওয়া হয়নি, কেই বা আছে আর সেখানে? চিঠি লিখেছেন বোধহয় খুড়শাশুড়ি, তাই হবে, তাছাড়া আর কে? সেখানকার সবকিছু যখন শেষ হয়ে গিয়েছে তখন ভালো জ্ঞানই হয়নি শরতের। এক উৎসব রজনীর চাঁপা ফুলের সুগন্ধ আজও যেন নাকে লেগে আছে। কত কাল আগে বিস্মৃত মুহূর্তগুলির আবেদন আজও তাদের ক্ষীণ বাণী অস্পষ্ট হয়ে যায়নি তো। বিস্মৃতির উপলেপন দিয়ে রেখেছে চলমান কাল সেই মুহূর্তগুলির ওপর। তবে সে ভালোবাসেনি, ভালোবাসলে কেউ ভোলে না। তখন বোঝবার জানবার বয়স হয়নি তার। টুঙি মাছ দে তার শ্বশুর বাড়ি, ওখানকার ভাদুরীরা তার শ্বশুর বংশ। এক সময় নাকি ভাদুরীদের অবস্থা খুব ভালো ছিল, এখন তাদেরই মতো। টুঙি মাছ দে নামটা সে ভুলেই গিয়েছিল, রাজলক্ষ্মী আবার মনে করিয়ে দিলে। বনের মধ্যে কোথায় গম্ভীরস্বরে হুতুম প্যাঁচা ডাকছে, শুনলে ভয় করে, যেন রাত্রিচর কোনো অপদেবতার কৌস্বর। শরৎ অস্পষ্ট অন্ধকারের মধ্যে ঘরে গিয়ে ও রান্নাঘরে খিল দিয়ে রান্না চড়িয়ে দিলে। অনেক রাত্রে কেদার এসে ডাকাডাকি করেন, ও মা শরৎ, দোর খোলো, ওঠো। দিন 10 পরে একদিন রাজলক্ষ্মী এসে বললে, চললাম শরৎদি। শরৎ বিস্ময়ের সুরে বললে, কি রে, কোথায় চললি? সব ঠিক, আমার বিয়ে হচ্ছে 17ই অঘ্রাণ, জানো না? তোর? সত্যি? সত্যি না তো মিথ্যে? বল শুনি সত্যি, কোথায়? রাজলক্ষ্মী বেশি কিছু জানে না বোঝা গেল। এখান থেকে মাইল 10 দূরে 10 ঘরা বলে এক অজ পাড়া গাঁয়ে। যার সঙ্গে সম্বন্ধ হয়েছে তার বয়স নাকি তত বেশি নয়, বিশেষ কিছু করে না, বাড়িতেই থাকে। শরৎ বললে, তোর পছন্দ হয়েছে?
পছন্দ হলেও হয়েছে, না হলেও হয়েছে। তার মানে বাবার যখন পয়সা নেই, আমি যদি বলি আমার বর হাকিম হোক, হুকুম হোক, দারোগা হোক, তাহলে তো হবে না। যা জোটে তাই সই। এখন যা হয় হলে বাঁচি, নাকি? তোমার মুন্ডু। তারপর ওরা বনের মধ্যে মেটে আলো তুলতে গিয়ে অনেক বেলা পর্যন্ত রইল। বনের মধ্যে এক জায়গায় একটা পাথরের থামের মুন্ডুটা মাটিতে অর্ধেক পুঁতে আছে। রাজলক্ষ্মী সেটার উপর গিয়ে বসল। পাথরের গায়ে সামুদ্রিক কড়ির মতো বিট কাটা, মাঝে মাঝে পদ্ম ফুল এবং একটা দাঁড়ি, আবার কড়ি, পদ্ম ও দাঁড়ি। মালার আকারে সারা থামটা ঘুরে এসেছে। নিচের দিকে একরাশ কেঁচোর মাটি বাকি অংশটুকু ঢেকে রেখেছে। রাজলক্ষ্মী চেয়ে চেয়ে বললে, এই নকশাটা কেমন চমৎকার শরৎদি, বুনলে ভালো হয়, দেখে নাও। শরৎ বললে, এর চেয়েও ভালো নকশা আছে ওই অশ্বত্থ গাছটার তলায়। একটা খিলেন ভেঙে পড়ে আছে তার ইটের গায়ে, কিন্তু বড্ড বন ওখানে, আর কাঁটা গাছ। তোমাদেরই সব তো। একদিন শুনেছি গড়বাড়ির চেহারা অন্যরকম ছিল, না? কি জানি ভাই, ওসবের খবর আমি রাখিনি। আজকাল যা দেখছি তাই দেখছি। তেল জোটে তো নুন জোটে না, নুন জোটে তো চাল জোটে না। তারপর শরৎ কি ভেবে আনন্দপূর্ণ কণ্ঠে বললে, সত্যি রাজি, খুব খুশি হয়েছি তোর বিয়ের কথা শুনে। কত যে ভেবেছি, কাশিতে থাকতে কতবার ভাবতাম ভালো সম্বন্ধ পাইতো রাজির জন্যে দেখি। একবার দশাশ্বমেধ ঘাটে একটা চমৎকার ছেলে দেখে ভাবলাম এর সঙ্গে যদি রাজির বিয়ে দিতে পারতাম তবে। রাজলক্ষ্মী চুপ করে রইল, সে যেন কি ভাবছে। শরৎ বললে, প্রভাসদার দেওয়া সেই মখমলের বাক্সটা আছে রে? স্নোটা সব খরচ হয়ে গেছে, আর সব আছে। দেখো শরৎদি, সত্যি সত্যি একটা কথা বলি, আমার কোথাও যেতে ইচ্ছে করে না তোমায় ছেড়ে। আমি একবার বলেছি, আবার বলছি, মনের কথা আমার। তারপর রাজলক্ষ্মী উঠে ধীরে ধীরে শরতের গলা জড়িয়ে ধরে বললে, শরৎদি, তুমি আমায় ভালোবাসো? শরৎ তাকে ঠেলে দিয়ে হেসে বললে, যা। রাজলক্ষ্মীর চোখ দিয়ে হঠাৎ ঝরঝর করে জল ঝরে পড়ল। সে অশ্রুসিক্ত স্বরে বললে, তুমি ভালোবাসো বলেই বেঁচে আছি শরৎদি। তুমি গরিব হতে পারো, আমার কাছে তুমি গড়বাড়ির রাজার মেয়ে। এই দেউল, মন্দির, দিঘি, গড়, ঠাকুর দেবতার মূর্তি সব তোমাদের। আমি তোমার প্রজার মেয়ে, এক পাশে পড়ে থাকি। তুমি সুনজরে দেখো বলে বারবার আসি। শরৎ কৌতুকের সুরে বললে, খেপলি নাকি? কি হয়েছে আজ তোর? রাজলক্ষ্মী চলে যাবার কিছু পরে বটুক এসে ডাকলে, ও শরৎ, বাড়ি আছো? শরৎ তখন স্নান করতে যাবার জন্য তৈরি হয়েছে। বটুককে দেখে একটু বিব্রত হয়ে পড়ল। মুখে বললে, এসো বটুকদা। হ্যাঁ এলাম, তুমি বুঝি? নাইতে বেরিয়েছি বটুকদা। রাজির সঙ্গে বন থেকে মেটে আলো তুলতে গিয়েছিলাম কিনা, না ডুব দিয়ে ঘরে দৌড়ে ঢুকবো না। ও, আমি না হয় অন্য সময়। কোনো কথা ছিল? হ্যাঁ, না, কথা তা একটু ছিল। তা। বটুকের অবস্থা দেখে শরতের হাসি পেল। মনে মনে বললে, কি বলবি বল না, বলে চলে যা, কাণ্ড দেখো একবার। মুখে বললে, কি বটুকদা, কি কথা? বটুক খানিকক্ষণ চুপ করে থেকে ইতস্তত করে তারপর মরিয়ার সুরে বললে, প্রভাস এসেছিল কাল কলকাতা থেকে। বলে সে শরতের মুখের দিকে চেয়ে চুপ করে রইল। শরতের মুখ বিবর্ণ হয়ে গেল এক মুহূর্তে। তার সমস্ত শরীর কেমন ঝিমঝিম করে উঠল, কিন্তু তখনই সামলে নিয়ে বললে, তা আমায় এ কথা কেন? আমি কি করব? বটুক মাথা চুলকে বললে, না, তা এমন কিছু নয়, এমন কিছু নয়। প্রভাসের সঙ্গে গিরিনবাবু বলে এক ভদ্রলোক ছিল, এই গিয়ে তারা বলছিল। শরৎ দাওয়ার খুঁটি ধরে দাঁড়িয়ে নিজেকে যেন টোলে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে বললে, কি বলছিল? বলছিল যে। বলো না, কি বলছিল? মানে ওরা তোমার সঙ্গে একবার লুকিয়ে দেখা করতে চায়।
নইলে গায়ে সব কথা নাকি প্রকাশ করে দেবে। তোমাকে তারা চর করে পাঠিয়েছে বুঝি? শরতের অস্বাভাবিক কণ্ঠস্বরে বটু ভয় খেয়ে গেল। সুর নরম করে বললে, আমার উপরে অনর্থক রাগ করছো তুমি। আমায় তারা বললে তোমাকে কথাটা বলতে, কেউ টের পাবে না, গড়ের জঙ্গলের ওদিকে হোক কি রানী দিঘির পাড়ে হোক। কি তারা বলবে তোমায়? আমায় বললে বলে এসো। তারা কলকাতায় চলে গিয়েছে, আবার আসবে। নয়তো কলকাতায় কি হয়েছিল না হয়েছিল সব গায়ে প্রকাশ করে দিয়ে যাবে। শরৎ চুপ করে রইল কিছুক্ষণ। কোনো কথা নেই তার মুখে। তার মূর্তি দেখে বটুকের ভয় হলো। সে কি একটা বলতে যাচ্ছিল, এমন সময় শরৎ স্থির গলায় বললে, বটুকদা, তোমার বন্ধুদের বলো আমি লুকিয়ে ওদের সঙ্গে দেখা কোনোদিন করব না। তাদের সাহস থাকে বাবা আর জ্যাঠামশাইয়ের সামনে এসে যেন দেখা করে। আমরা গরিব আছি তাই কি, আমাদেরও মান আছে, না হয় তারা বড়লোকই আছে। বটুক বললে, না, এর মধ্যে গরিব আর বড়লোকের কথা কি? আর একটা কথা বটুকদা, তুমি না গাঁয়ের ছেলে, তোমার উচিত কলকাতার সেই সব বখাটে বদমাইশদের তরফ থেকে আমায় এসব কথা বলা। আমি না তোমার ছোট বোনের মতো? তোমায় না দাদা বলে ডাকি? তুমি এসেছ চর সেজে? বটুক আমতা আমতা করে বললে, আমি কি করব, আমি কি করব, তোমার ভালোর জন্যেই। শরৎ পূর্ববৎ স্থির কণ্ঠেই বললে, আমার বাড়ি তুমি এসেছ, আমার বলতে বাধে, তবু আমি বলছি, আমার এখানে তুমি আর এসো না, আমার ভালো তোমায় করতে হবে না। বটুক ততক্ষণ ভগ্ন দেউড়ির পথে অদৃশ্য হয়েছে। শরৎ কাঠের পুতুলের মতো স্তব্ধ হয়ে বসে রইল কতক্ষণ। এখন সে কি করবে? গড়শিবপুরের রাজবংশে সে কি অভিশাপ বহন করে এনেছে, তার বংশের নাম, বাবার নাম ডুবতে বসেছে আজ তার জন্যে। মানুষ এত খারাপও হয়? এই পল্লী গ্রামের বনে বনে হেমন্তকালের কত বনকুসুম লম্বা লতার মাথায় থোবা থোবা মুকুল ধরেছে বন্য মাখম শিম ফুলের। শিউলির তলায় খই ছড়ানো শুভ্র পুষ্পের সমারোহ। সুমুখ জ্যোৎস্না রাতের প্রথম প্রহরে ছাতিম বনের নিবিড়তায় চাঁদের আলোর জাল বুননি। ছাতিম ফুলের সুবাস। এসবের আড়ালে লুকিয়ে আছে প্রভাসের মতো, বটুকের মতো ভয়ানক প্রকৃতির লোক, যাদের অসাধ্য কাজ নেই, যাদের ধর্মাধর্ম জ্ঞান নেই। এত কষ্ট দিয়েও ওদের মনোবাঞ্ছা মিটল না। এতদিন পরে আবার এখানে এসেও জুটল তার জীবনে আগুন জ্বালাতে। আচ্ছা, সে কি করেছে যার জন্য তার এত শাস্তি? সে কি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কিছু করেছে? সে কি স্বেচ্ছায় কমলাদের পাপপুরীর মধ্যে ঢুকেছিল? হতে পারে সে নির্বোধ, কিছু বুঝতে পারেনি, অত খারাপ কাউকে ভাবতে পারেনি বলেই তার মনে কোনো সন্দেহ জাগেনি। যখন সন্দেহ সত্যই জাগল, তখন ওরা তো তাকে বেরুতে দিল না। অথচ সে যদি সব কথা খুলে বলে গ্রামে, কেউ তাকে বিশ্বাস করবে না। প্রভাসের ও গিরিনের বদমাইশির কথা শুনে ওদের কেউ শাস্তি দেবে না? ভগবান সত্যের দিকে দাঁড়াবেন না? না হয় সেই কালো পায়রা দিঘির জলে ডুবে মরে বাবার ও বংশের মুখ রক্ষা করবে। তা সে এখনই করতে পারে, এই দণ্ডে। শুধু পারে না বাবার মুখের দিকে চেয়ে। আচ্ছা, সে শ্বশুর বাড়ি চলে যাবে দুদিনের জন্য। টুঙ্গি মাঝদে গ্রামে খুড়শাশুড়ির আশ্রয় এখন থাকবে গিয়ে কিছুদিন। কার সঙ্গে পরামর্শ করা যায়? জ্যাঠামশাই বা বাবাকে এসব কথা বলতে বাধে। তার চেয়ে জলে ডুবে মরা সহজ। সকলে মিলে অমনভাবে তাকে যদি জ্বালাতন করে, বনের মেটে আলু, বুনো শিম, ভাতে ভাত একবেলা খেয়েও যদি শান্তিতে থাকতে না দেয়, তবে মায়ের মুখে শোনা তারই বংশের পুরনো আমলের রানীর মতো, তারই কোনো অতি বৃদ্ধ প্রপিতামহীর মতো নিজের মান বাঁচাবার জন্য কালো পায়রা দিঘির শীতল জলের তলায় আশ্রয় নিয়ে সব জ্বালা জুড়তে হবে, যদি তাতে হতভাগারা শান্তিতে থাকতে দেয়। চোখের জলে শরতের গালের দুপাশ ভেসে গেল।
কতক্ষণ পরে তার যেন হুঁশ হলো কত বেলা হয়েছে। রান্না চড়ানো হয়নি। বাবা জ্যাঠামশাই এসে ভাত চাইবেন এখুনি। উঠে সে স্নান করে এলো। তেল আগেই মেখে বসেছিল, বটুক আসবার আগেই। রান্না চড়িয়ে দিয়ে আবার সে ভাবতে বসল। সব সময় ভাবছে, বটুক চলে যাবার পর থেকে কতবার চোখের জল গড়িয়ে পড়েছে, কতবার আঁচল দিয়ে মুছেছে। কি সে করে এখন? তার কি কেউ নেই সংসারে? কেউ তার দিকে দাঁড়িয়ে তার হয়ে দুটো কথা বলবে না? প্রভাস ও গিরিন যদি তার নামে কুৎসা রটিয়ে দেয় গ্রামে, তবে তাদের কথাই সবাই সত্য বলে মেনে নেবে? তার কথা কেউ শুনবে না? এমন সময় কেদার ও গোপেশ্বর এসে পৌঁছে গেলেন। তাঁরা মুখুজ্জে বাড়ির জামাই সোমেশ্বরের কাছে নতুন রাগিনীর সন্ধানে গিয়েছিলেন। বোধহয় খানিকটা কৃতকার্যও হয়েছেন, তাদের মুখ দেখলে সেটা বোঝা যায়। গোপেশ্বর খেতে খেতে বললেন, গলাটা ভালো লোকটার, বেশ ভৈরবীখানা গাইলে বড় চমৎকার। অবরোহিতে একবার যেন ধৈবত ছুঁয়ে নামল। না না, আমার কানে তো শুনলাম না। কোমল ধৈবত তো লাগবেই অবরোহিতে, সেটা আমার খুব ভালো জানা আছে। শুনবে? এই শোনো না। আচ্ছা, খেয়ে উঠি। অবরোহিতে কোমল নিখাদ, তারপরেই কোমল ধৈবত আসছে। যেমন শরৎ বললে, বাবা খেয়ে নাও দেখি, এরপর ওর অনেক সময় পাবে। এটা কিসের চচ্চড়ি মা? মেটে আলু। রাজলক্ষ্মী আর আমি তুলে এনেছিলাম আজ ওই বনের দিক থেকে। রাজলক্ষ্মী এসেছিল নাকি? কতক্ষণ ছিল? এই তো খানিকটা আগে গেল। ওর বিয়ের কথা শুনে এলাম কিনা তাই বলছি। আমার সঙ্গে অত ভাব, ও চলে গেলে গায়ের আর কেউ এদিক মারাবে না। ওকে একটা কিছু দিতে হবে বাবা। কি দিবি? তুমি বলো বাবা। আমি ওসব বুঝি নে, যা বলবি কিনে এনে দেব। ওসব মেয়েলি কাণ্ড কারখানার আমি কোনো খবর রাখি নে। আহার আনতে কিছুক্ষণ বিশ্রাম করে দুজনে হাটে চলে গেলেন। আজ পাশের গ্রামে হাট। পূর্বে হাট ছিল না। দুই জমিদারে বাদাবাদির ফলে আজ বছরখানেক নতুন হাট বসেছে। হাটের খাজনা লাগে না বলে কাপালিরা তরিতরকারি নিয়ে জমা হয়, সস্তায় বিক্রি করে। অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ শেষ হয়ে দ্বিতীয় সপ্তাহ পড়েছে, অথচ এবার শীত এখনো তেমন পড়েনি। বাবা ও জ্যাঠামশাই চলে গেলে শরৎ রোদে পিঠ দিয়ে বসে আবার সেই একই কথা ভাবতে লাগল। গড়ের খাল পার হয়ে দেখা গেল রাজলক্ষ্মী আসছে। ওর জীবনে যদি কেউ সত্যিকার বন্ধু থাকে তবে সে রাজলক্ষ্মী। ও এলে যেন বাঁচা যায়, দিন কাটে ভালো। রাজলক্ষ্মী আস্তে আস্তে বললে, আজ একটু শীত পড়েছে শরদ্দি, না? আয় আয়, তোর কথাই ভাবছি। কেন? তুই চলে গেলে যেন ফাঁকা হয়ে যায়। আয় বস। শরৎ ভাবছিল বটুকের কথাটা বলা উচিত হবে কিনা, কিন্তু তাহলে অনেক কথাই ওকে এখন বলতে হয়। রাজলক্ষ্মী তাকে যদি কিছু মনে করে সব শুনে, শরৎ তাহলে মরে যাবে। জীবনের মধ্যে দুটি মাত্র বন্ধু সে পেয়েছে, অন্ধ রেণুকা আর এই রাজলক্ষ্মী। এদের কাউকে সে হারাতে প্রস্তুত নয়। আর একটি মেয়ের কথা মনে হয়, হতভাগিনী কমলার কথা। কে জানে সেই পাপপুরীর মধ্যে কিভাবে সে দিন কাটাচ্ছে। সরলা শরৎ জানত না, পাপে যারা পাকা হয়ে গিয়েছে তাদের পাপ পুণ্য বলে জ্ঞান অল্প দিনেই তারা হারিয়ে ফেলে। পাপে ও বিলাসে মত্ত হয়ে বিবেক বিসর্জন দেয়। কোনো অসুবিধাতে আছে বলে নিজেকে মনে করে না। পুণ্যের পথই কণ্টক সংকুল, মহা দুঃখময়। পাপের পথে গ্যাসের আলো জ্বলে, বেলফুলের গোড়ে মালা বিক্রি হয়, গোলাপ জলের ও এসেন্সের সুগন্ধ মন মাতিয়ে তোলে। এতটুকু ধুলো কাদা থাকে না পথে। ফুলের পাপড়ির মতো কোঁচা পকেটে গুঁজে দিব্যি চলে যাও। রাজলক্ষ্মী বললে, দিন ঘনিয়ে এলো, তাই তো তোমায় ছাড়তে পারিনে। কি ভাবছো শরদ্দি? শরৎ চমক ভেঙে উঠে বললে, কই না, কিছু না। হ্যাঁ রে, তুই আশা দিদির বরের গান শুনেছিস? খুব নাকি ভালো গায়।
বাবা আর জ্যাঠামশাই সেখানে ধন্না দিয়ে পড়ে আছেন আজ কদিন থেকে, দিন 10 থেকে দেখছি। হো তাই শরৎদি, মুখুজ্জের বাড়ির দিকে যেতে দেখেছি বটে ওদের আজ সকালে। রোজ সেখানে পড়ে আছেন দুজনে, কি সকাল কি বিকেল, কেমন গান গায় রে লোকটা। হিন্দি মিন্দি গায়, কি হাহা করে, হাত পা নাড়ে, আমারও ভালো লাগে না। দুজনের সন্ধ্যার পূর্ব পর্যন্ত গল্প করলে। সন্ধ্যার আগে প্রতিদিনের মতো রাজলক্ষ্মী চলে গেল, শরৎ এগিয়ে দিতে গেল। অল্প অল্প অন্ধকার হয়েছে, ভারী নির্জন গড়বাড়ির জঙ্গল। শরৎ ভয় পায় না একটুও, বরং এতকাল পরে তার বড় ভালো লাগে। এসব জিনিস তার হারিয়ে গিয়েছিল, আবার সে ফিরে পেয়েছে। চিরদিনের গড়বাড়ির জঙ্গল, তার পল্লব প্রচ্ছায় বিধিপথে কত কি বনপুষ্পের সুবাস ও বনবিহঙ্গের কলকাকলি নিয়ে বসে আছে। পিতৃপিতামহের পায়ের দাগ আজও যেন আঁকা আছে সে পথের ধুলোয়। মায়ের স্নিগ্ধ স্নেহদৃষ্টি কোন কোণে সেখানে যেন লুকিয়ে আছে আজও। তাই তো মনে হয় তার যদি কোনো পাপ হয়ে থাকে নিজের অজ্ঞাতে, সব কেটে গিয়েছে এখানে এসে, ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। রাজলক্ষ্মীর বিবাহে বেশি ধুমধাম হবে না। গ্রামের সকলকে ওরা বিবাহ রাত্রে নিমন্ত্রণ করতে পারবে না বলে বেছে বেছে নিমন্ত্রণ করেছে। কেদার ও গোপেশ্বর দুজনেই অবশ্যই নিমন্ত্রিত। এসব খবর কেদারই আনলেন। শরৎ বললে, বাবা, ওর বিয়েতে কি একটা দেওয়া যায় বলো না। তুই যা বলবি এনে দেব। তুমি যা ভালো ভাবো এনো। আমি তো তোকে বললাম ওসব মেয়েলি ব্যাপারে আমি নেই। টাকা আছে, আর ওতে চাকরি করার দরুন টাকা তো খরচ হয়নি, সেগুলো আছে একজনের কাছে জমা। কত চাই বলে দে। আইবুড়ো ভাতের একখানা ভালো শাড়ি আর একজোড়া দুল। ও আমায় বড় ভালোবাসে, আমার ছোট বোনের মতো, আমার বড় সাধ। তা দেব মা, কখনো তোর কাউকে কিছু হাতে করে দেওয়া হয় না, তুই হাতে করে দিয়ে আসিস। হরিশ একরাকে আজই দুলের কথা বলে দি। বিবাহের 2-3 দিন আগে কেদার শাড়ি ও দুল এনে দিলেন। শরৎ কাপড়ের পার পছন্দ না করাতে দুবার তাঁকে ও গোপেশ্বরকে ভাজনঘাটের বাজারে ছুটোছুটি করতে হলো। শরৎ নিজে ওদের বাড়ি গিয়ে রাজলক্ষ্মীকে আইবুড়ো ভাতের নিমন্ত্রণ করে এলো। সকাল থেকে শাক, শুক্তুনি, ডালনা, ঘন্ট অনেক কিছু রান্না করলে। গোপেশ্বর চাটুর্যে এসব ব্যাপারে শরৎকে কোটনোকোটা, ফাই ফরমাস নানান রকম সাহায্য করলেন। শরৎ বললে, জ্যাঠামশাইকে বড় খাটিয়ে নিচ্ছি। তা নেও মা, আমি ইচ্ছে করে খাটি, আমার বড় ভালো লাগে। এ বাড়ি হয়ে গিয়েছে নিজের বাড়ির মতো, নিজে যা খুশি করি। ইতিমধ্যে দুবার গোপেশ্বর চাটুর্যে চলে যাবার ঝোঁক ধরেছিলেন, দুবার শরৎ মহা আপত্তি তুলে সে প্রস্তাব না মঞ্জুর করে। শরৎ বললে, সেই জন্যেই তো বলি জ্যাঠামশাই, যতদিন বাঁচবেন থাকুন এখানে, এখান থেকে যেতে দেব না। সেই মায়াতেই তো যেতে পারি নে। সত্যি কথা বলতে গেলে যেতে ভালোও লাগে না। সেখানে বৌমারা আছেন বটে, কিন্তু আমার দিকে তাকাবার লোক নেই মা। তার চেয়ে আমার পর ভালো। তুমি আমার কে মা? কিন্তু তুমি আমার যে সেবা যে যত্ন করো তা কখনো নিজের লোকের কাছ থেকে পাইনি, বা রাজামশাই আমায় যে চোখে দেখেন। শরৎ ধমকের সুরে বললে, ওসব কথা কেন জ্যাঠামশাই? ওতে পর করে দেওয়া হয়। সত্যি তো আপনি পর নন। রাজলক্ষ্মী খেতে এলো। শরৎ বললে, দাঁড়া, কাপড় ছাড়তে হবে। রাজলক্ষ্মী বিস্ময়ের সুরে বললে, কেন শরৎদি? কারণ আছে, ঘরের মধ্যে চল। পরে কাগজের ভাঁজ খুলে শাড়ি দেখিয়ে বললে, পর এখানা, পছন্দ হয়েছে? তোর কান মলে দেবো, কান নিয়ে আয় এদিকে দেখি। দুল, এসব কি করেছো শরৎদি? কি করলাম? ছোট বোনকে দেব না? স্বাদ হয় না? রাজলক্ষ্মী গরিবের মেয়ে, তাকে এমন জিনিস কেউ কোনোদিন দেয়নি। সে অবাক হয়ে বললে, এইসব জিনিস আমায় দিলে শরৎদি? সোনার দুল? শরৎ ধমক দিয়ে বললে, চুপ! বলিনি আমাদের রাজরাজরার কাণ্ড, হাত ঝাললে পর্বত। রাজলক্ষ্মীর চোখের জল গড়িয়ে পড়ল।
নীরবে সে শরতের পায়ের ধুলো নিয়ে মাথায় দিলে। বললে, তা আজ দিলে কেন? বুঝেছি শরৎদি, তুমি যাবে না বিয়ের রাতে। যাব না কেন, তা যাব, তবে পাড়া গাঁ জায়গা বুঝিস তো। তোমার মতো মানুষ আমার বিয়েতে গিয়ে দাঁড়ালে আমার অকল্যাণ হবে না শরৎদি। এ তোমায় ভালো করেই জানিয়ে দিচ্ছি। তুমি না গেলে আমার মনে কষ্ট হবে, আর তুমি গেলে যদি অকল্যাণ হয় তবে অকল্যাণই সই। ছি ছি, ওসব কথা বলতে নেই মুখে। আয়, চল রান্নাঘরে। কেমন গোটা দিয়ে শুক্তুনি রেঁধেছি, খেয়ে বলবি চল। বিকেলের দিকে শরৎ পুকুরে গা ধুয়ে বাড়ি গিয়ে দেখলে রান্নাঘরের দাওয়ায় ইট চাপা একখানা কাগজের কোণ বেরিয়ে রয়েছে। একটু অবাক হয়ে কাগজটা টেনে নিয়ে দেখলে তাতে লেখা আছে, আজ সন্ধ্যার পরে রানী দিঘির পাড়ে ডুমুরতলায় আমাদের সঙ্গে দেখা করিবা, নতুবা কলিকাতায় কি হইয়াছিল প্রকাশ করিয়া দিব। হেনা বিবি আমাদের সঙ্গে আছে ভাজনঘাটের কুঠির বাংলায়, সেও তোমার সঙ্গে দেখা করিতে চায়। দেখা করিলে তোমার ভালো হইবে। এ চিঠির কথা কাহাকেও বলিও না, বলিলে যাহা হইবে দেখিতেই পাইবে, সাবধান। শরৎ টোলে পড়ে যেতে যেতে কোনো রকমে নিজেকে সামলে নিলে। মাথাটা যেন ঘুরে উঠল। আবার সেই হেনা বিবি, সেই পাপপুরীর কথা, যা মনে করলে শরতের গা ঘিন ঘিন করে। এ চিঠিখানা ছুঁয়েছে, তাতেই তাকে নাইতে হবে এই অবেলায়। এরা তাকে রেহাই দেবে না? তাদের গড়বাড়িতে কলকাতার লোকের জোর কিসের? সব সমস্যা সে সমাধান করে দিতে পারে এখনই, এই মুহূর্তেই কালো পায়রা দিঘির অতল জলতলে। কিন্তু বাবার মুখের অসহায় ভাব মনে এসে তাকে দুর্বল করে দেয়। নইলে সে প্রভাসেরও ধার ধারত না, গিরিনেরও না। নিজের পথ করে নিত নিজেই। তাদেরই বংশের কোনো রানী ওই দিঘির জলে আত্মবিসর্জন দিয়েছিল মান বাঁচাতে। সেও ওই বংশেরই মেয়ে। তার ঠাকুরমারা যা করেছিলেন সে তা পারে। বাবাকে এ চিঠি দেখাবে না, বাবার ওপর মায়া হয়। দিব্যি গান বাজনা নিয়ে আছেন, ব্যস্ত হয়ে উঠবেন এখুনি। গোপেশ্বর জ্যাঠামশাইকে দেখাতে লজ্জা করে। থাকবে, আজ সে এখুনি রাজলক্ষ্মীদের বাড়ি গিয়ে কাটিয়ে আসবে অনেক রাত পর্যন্ত। উত্তর দেউলে পিদিম আজ সকাল সকাল দেখাবে। রাজলক্ষ্মীর মা ওকে দেখে বললেন, এসো এসো মা শরৎ। আচ্ছা পাগলি মেয়ে, অত পয়সা কড়ি খরচ করে রাজিকে 2 লাখ শাড়ি না দিলে চলতো না? রাজলক্ষ্মীর কাকিমা বললেন, গরিবের ওপর ওদের চিরকাল দয়া অমনি। কত বড় বংশ দেখতে হবে তো, বংশের নজর যাবে কোথায় দিদি? শরৎ সলজ্জ সুরে বললে, ওসব কথা কেন খুড়িমা? কি এমন জিনিস দিয়েছি? কিছু না, ভারী তো জিনিস, রাজি কোথায়? রাজলক্ষ্মীর মা বললেন, এই এতক্ষণ তোমার কথাই বলছিল। তোমার দেওয়া কাপড় আর দুল দেখতে চেয়েছেন গাঙ্গুলিদের বড় বউ, তাই নিয়ে গিয়েছে দেখাতে। শরদ্দি বলতে মেয়ে অজ্ঞান, তোমার প্রশংসায় পঞ্চমুখ। বলে, মা, শরদ্দিকে ছেড়ে কোথাও গিয়ে সুখ পাব না। বসো, এলো বলে। একটু পরে গাঙ্গুলি বউকে সঙ্গে নিয়ে রাজলক্ষ্মী ফিরল, সঙ্গে জগন্নাথ চাটুর্যের পুত্রবধূ নীরদা। নীরদা শরতের চেয়ে ছোট, শ্যামবর্ণ, 1 হারা গড়নের মেয়ে, খুব শান্ত প্রকৃতির বউ বলে গাঁয়ে তার সুখ্যাতি আছে। গাঙ্গুলি বউ বললেন, এই যে মা শরৎ, তোমার কথাই হচ্ছিল। তুমি যে শাড়ি দিয়েছ দেখতে নিয়েছিলাম। ক টাকা নিলে? ভাজনঘাটের বাজার থেকে আনানো? বটঠাকুর কিনেছেন বুঝি? শরৎ বললে, দাম জানি নে খুড়িমা, বাবা ভাজনঘাট থেকেই এনেছেন। 2 বার ফিরিয়ে দিয়ে তবে ওই পার পছন্দ। নীরদা বললে, দিদির পছন্দ আছে। চলুন দিদি, ও ঘরে একটু তাস খেলি, আপনি, আমি, রাজলক্ষ্মী আর ছোট খুড়িমা। রাজলক্ষ্মীর মা শরৎকে পাশের ঘরে নিয়ে বললেন, মা, কাল তুমি আসতে পারো আর না পারো, আজ সন্ধ্যের পর এখান থেকে 2খানা লুচি খেয়ে যেও। রাজলক্ষ্মী আমায় বারবার করে বলেছে। সবাই মিলে আমোদ স্ফূর্তিতে অনেকক্ষণ কাটল। বেলা পড়ে সন্ধ্যা হয়ে গেল। বিয়ে বাড়ির ভিড়, গ্রামের অনেক ঝি বউ সেজেগুজে বিকেলের দিকে বেরিয়ে দেখতে এলো। মুখুজ্জে বাড়ির মেজ বউ পেতলের রেকাবে ছিঁড়ি গড়িয়ে নিয়ে এলেন। রাজলক্ষ্মীর মা বললেন,
বরণ পিঁড়ির আলপনাখানা তুমি দিয়ে দাও দিদি, তুমি ভিন্ন এসব কাজ হবে না। এক হৈম দিদি আর তুমি, তারকের মা তো স্বর্গে গেছেন, আলপনা দেবার মানুষ আর নেই পাড়ায়। তারকের মা কি আলপনাই দিতেন। শরৎ বললে, বাবাকে একটু খবর দিন খুড়িমা, কালীকান্ত কাকার চণ্ডীমণ্ডপে গানের আড্ডায় আছেন, যাবার সময় আমাকে যেন সঙ্গে নিয়ে যান এখান থেকে। অন্ধকার রাত, ভয় করে একা থাকতে। পরদিন সকাল 8টার সময় শরৎকে আবার রাজলক্ষ্মীদের বাড়ি থেকে ডাকতে এলো। নিরামিষ দিকের রান্না তাকে রাঁধতে হবে। গাঙ্গুলিদের বড় বউয়ের জ্বর কাল রাত্রি থেকে, তিনি রান্না করে থাকেন পাড়ার ক্রিয়াকর্মে। রাজলক্ষ্মী প্রায় রান্নাঘরে এসে শরতের কাছে বসে রইল। শরৎ ধমক দিয়ে বলে, চা রাজি, দধিমঙ্গলের পরে হটর হটর করে বেড়ায় না, এখানে ধোঁয়া লাগবে চোখে মুখে, অন্য ঘরে বসকে যা। রাজলক্ষ্মী হেসে বললে, খারুর ধমকে আর ভয় খাই নে, এই বসলাম পিঁড়ি পেতে, দেখি তুমি কি করো। নীরদা এসে বললে, শরদ্দি, একটা অর্থ বলে দাও তো। আকাশ গম গম পাথর ঘাটা, 700 ডালে 2টি পাতা। শরৎ খুন্তি উঁচিয়ে মারতে গিয়ে বললে, ননদের কাছে চালা কিনা, 10 বছরের খুকিদের ওসব জিজ্ঞেস করগে যা ছুঁড়ি। গরিবের বিয়ে বাড়ি, ধুমধাম নেই, হাঙ্গামা আছে। সব পাড়ার বৌঝি ভেঙে পড়ল সেজেগুজে। প্রথম প্রহরের প্রথম লগ্নে বিবাহ। শরৎ সারাদিন খাটুনির পরে বিকেলের দিকে নীরদাকে বললে, গা হাত পা ধুয়ে আসবো এখন, বাড়ি যাই, কাউকে বলিস নে। বাড়ি ফিরে সে সন্ধ্যা প্রদীপ দেখাতে গেল। শীতের বেলা অনেকক্ষণ পড়ে গিয়েছে, রাঙা রোদ উঠে গিয়েছে ছাতিম বনের মাথায়। ঈষৎ নীলাভ সাদা রঙের পুঞ্জ পুঞ্জ ছোট এরাঞ্চির ফুল শীতের দিনে এইসব বনঝোপকে এক নির্জন ছন্নছাড়া মূর্তি দান করেছে। শুকনো বাদুরনখী ফল তাদের বাঁকানো নখ দিয়ে কাপড় টেনে ধরে। থমথমে কৃষ্ণা চতুর্দশীর অন্ধকার রাত্রি। এক জায়গায় গিয়ে হঠাৎ সে ভয়ে ও বিস্ময়ে থমকে দাঁড়িয়ে গেল। একটি লোক উপুর হয়ে পড়ে আছে উত্তর দেউলের পথ থেকে সামান্য দূরে বাদুরনখীর জঙ্গলের মধ্যে। শরৎ কাছে দেখতে গিয়ে চমকে উঠল, কলকাতার সেই গিরিনবাবু। মোড়ে কাঠ হয়ে গিয়েছে অনেকক্ষণ, ওর ঘাটটা যেন শক্ত হাতে কে মুচড়ে দিয়েছে পিঠের দিকে। সেই মুন্ডুটা ধরের সঙ্গে এক অস্বাভাবিক কোণের সৃষ্টি করেছে। গিরিনের দেহটা যেখানে পড়ে, তার পাশেই মাটিতে ভারী ভারী গোল গোল কিসের দাগ, হাতির পায়ের দাগের মতো। শরতের মাথা ঘুরে উঠল। সে চিৎকার করে মূর্ছিতা হয়ে পড়ে গেল। হাত থেকে সন্ধ্যা প্রদীপ ছিটকে পড়ল বাদুরনখীর জঙ্গলে। এই অবস্থায় অনেক রাত্রে কেদার ও গোপেশ্বর তাকে বিয়েবাড়ি থেকে ডাকতে এসে দেখতে পেলেন। ধরাধরি করে তাকে নিয়ে বাড়ি যাওয়া হলো। লোকজনের হই হই হলো পরদিন। পুলিশ এলো। রানীদিঘির জঙ্গলে এক চালকবিহীন মোটর গাড়ি পাওয়া গেল। কি ব্যাপার কেউ বুঝতে পারলে না। সবাই বললে গড়বাড়ির সবাই সারা রাত বিয়ে বাড়িতে ছিল। মৃতদেহের ঘাড়ে শক্ত কঠিন 5টা আঙুলের দাগ, যেন লোহার আঙুলের দাগের মতো। ঘাড়ের মাংস কেটে বসে গিয়েছে। গোল গোল হাতির পায়ের মতো দাগগুলোই বা কিসের, কেউ বুঝতে পারলে না। গড়ের জঙ্গলে ঝিঝি পোকা ডাকছে। সন্ধেবেলা। কেদার ঘোর নাস্তিক। কি মনে করে তিনি হস্তপদভগ্ন বারাহী দেবীর পাষাণ মূর্তির কাছে মাথা নিচু করে দণ্ডবৎ করে বললেন, গড়ের রাজবাড়ি যখন সত্যিকারের রাজবাড়ি ছিল, তখন শুনেছি তুমি আমাদের বংশের অধিষ্ঠাত্রী দেবী ছিলে। আমাদের অবস্থা পড়ে গিয়েছে। অনেক অপরাধ করেছি তোমার কাছে, কিন্তু তুমি আমাদের ভোলনি। এমনি পায়ে রেখো চিরকাল মা। অনেক পুজো আগে খেয়েছ, সে কথা ভুলে যেও না যেন। এই উপন্যাস এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।